আমার প্রথম বাচ্চাটা যেদিন নষ্ট হয় সেদিন আমি স্কুলে ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেটে আঘাত করছে। তার পর মুহূর্তেই মেঝেতে রক্তে ভেসে গেল। আমি জ্ঞান হারালাম। তারপর যখন চোখ মিলি তখন দেখি আমি হাসপাতালে। মাত্র 2.5 মাসের মাথায় সেই ছোট্ট প্রাণ আমাকে ছেড়ে বিদায় নিল। গ্রামের রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যানে আমাকে যাতায়াত করতে হতো। শুরু থেকেই আমার শরীর খারাপ থাকায় তানভীর অবশ্য আমাকে অনেকবারই বারণ করছে চাকরিটা ছেড়ে দিতে। শরীর খারাপের ওপর এত ধকল আর সয়ে ওঠা সম্ভব হয়নি। আমার যখন জ্ঞান ফিরে তখন টের পেলাম আম্মু আমার হাতে ধরে বসে আছে, চোখ টলমল করছে। আম্মু আমার হাতে চুমুক খেয়ে কেঁদো কেঁদো গলায় বললেন, তুমি কেন আমার কথা শুনলে না? আজ আমার কথা শুনলে তোমার এমন পরিণত হতো না। আমার এমন কঠিন পরিস্থিতিতেও আম্মু আমাকে দোষারোপ করছে। আর কি আশ্চর্যজনকভাবে আমারও প্রথমবারের মতো মনে হলো আম্মু ভুল বলছে না। আম্মু হঠাৎ কঠিন গলায় বললেন, তোমার হাজবেন্ড কোথায়? আমার মা সবসময় তানভীরকে নাম ধরে আমার মেয়ের জামাই বলে সম্বোধন করেনি, সবসময় সম্বোধন করেছে তোমার হাজবেন্ড বলে। এই সম্বোধন করলে আসলে তিনি বুঝিয়ে দিতেন তিনি ওকে কোনোদিনও জামাই হিসাবে মেনে নেবেন না। না মেনে নেওয়ার পেছনেও কেবল একটাই বিষয় দায়ী ছিল, তা হচ্ছে অর্থবিত্ত। উচ্চবিত্ত পরিবার থেকে নিম্নবিত্ত পরিবারে আমি গিয়েছিলাম, সেটা ছিল আমার অপরাধ। তবে কাউকে কখনো বোঝাতে পারিনি এই ডুপ্লিকেট বাড়ির ভেতরে আমার কবর অনেক আগে হয়ে গেছে। মা বাবার সারাসারি হয়ে গেছিল যখন আমি ক্লাস 6-এ পড়তাম আর আপু ক্লাস 9-এ। আমি বারবারই ভীষণ চুপচাপ স্বভাবের ছিলাম। না ছিল কোনো বন্ধু আর না ছিল পরিবারের সবার সাথে সখ্যতা। মা বাবা অফিসে চলে যেত আমাকে ঘরে তালা দিয়ে। বড় আপু বেশিরভাগ সময় থাকতেন আমার খালার বাসায়। অন্ধকারের ঘরে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতাম। ঝড় বৃষ্টির দিনে একা একা ঘরে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকতাম ভয়ে। এত এত পুতুলের ভিড়ে সবচেয়ে বড় পুতুল বোধহয় আমিই ছিলাম। মা যখন যা আমার জন্য পছন্দ করে আনতেন আমি সেটাই নিতে হতো। কোনোদিন জানতে চাননি আমি কোন রং পছন্দ করি, কোনটা আমার প্রিয় খাবার। 2-1 বার যদি বলতেন আমার এটা ভালো লাগছে না, তবে আমাকে বুঝিয়ে দেওয়া হতো আমার রুচি খারাপ। আমার গানের গলা খুব চমৎকার ছিল, কিন্তু কেউ তা জানতো না। কেউ যখন স্কুল বা কলেজে গানে প্রথম হতো আমার চোখ জলে ভিজে ভরে যেত। মনে হতো ওর চেয়ে ভালো আমি গাইতে পারি। অংশগ্রহণ করলে পুরস্কার আমিও পেতাম, তবে ওসবের মূল্যায়ন আমার পরিবারে হতো না। কারণ আমার পুরস্কার নিশ্চয়ই মূল্যায়ন করা হতো এটার দাম দিয়ে। পরিবারের সবার কাছে আমি ছিলাম স্বল্পভাষী, বোকাশোকা, হ্যাবলা কিংবা গাধা টাইপের কোনো কিছু। আর ভদ্র ভাষায় বলা হতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর খুব করে চাইতাম আমার কাছের কিছু বন্ধু হোক যাদের বসে ঘন্টার পর ঘন্টা গল্প করা যাবে, এখানে সেখানে ঘুরে বেড়ানো যায়। কিন্তু নিজের ভেতরে সেই আমি থেকে বের হতে পারছিলাম না। কি করে শুরু করব আর সবাই বা কিভাবে নেবে তা ভাবতে ভাবতে আমি আরও একা হয়ে যাচ্ছিলাম। সেই সীমাহীনতা থেকে বের হওয়া সহজ নয়, আমি বুঝে গিয়েছিলাম। তাই খানিকটা দূরত্বেই থাকতাম। একদিন সন্ধ্যাবেলায় ভীষণ আনমনা হয়ে রাস্তা পার হচ্ছিলাম। হুট করে সেখান থেকে একটা বাইক গায়ের উপর এসে পড়লো। তরক্তি অবস্থা। বাইকের পেছনের সিটে যিনি বসেছিলেন তিনি ছুটে এলেন, আমাকে ধরলেন। তারপর আর কিছু মনে নেই। সম্ভবত অজ্ঞান হয়ে গেছিলাম। চোখ মেলতেই আবিষ্কার করলাম আমি এক হাসপাতালে। সেই বাইকার এবং পেছনের সিটে বসে থাকা ওই 2জন ভদ্রলোককেও দেখলাম। বাইকার ছুটে এসে বলল, যাক বাবা, বাঁচা গেল যে আপনার জ্ঞান ফিরেছে। আরেকটু হলে তো লোকজন আমাকে পুলিশে ধরিয়ে দিত। তারা তো জানে না দোষ তো আমার ছিল না। পেছনের সিটে সেই ভদ্রলোক তাকে থামিয়ে দিয়ে বলল, আহা চুপ করে থাক, থাক না এসব কথা এখন। শান্ত গলায় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন ফিল করছি বলুন তো? আমি তখন ছোট্ট করে উত্তর দিলাম, পায়ে একটু ব্যথা করছে। তখন বেশ রাত হয়েছে। বাইকার কিছুক্ষণ পর চলে গেল। কিন্তু তার জরুরি কাজ আছে বলে পিছনের সিটে বসা থাকা সেই ছেলের বন্ধু রয়ে গেল। তখনই জেনেছিলাম তার নাম তানভীর হাসান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স 3rd ইয়ারে পড়েন।